ছেঁড়া শাড়ি পরে বিয়েতে এসেছো কেন? কথাটি শুনে অপমানে মুখ থমথমে হয়ে যায় অর্ষার। সে কাঁচুমাচু ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। অর্ষাকে নীরব দেখে আহনাফের একই প্রশ্ন, কি হলো, ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? অর্ষা নিশ্চুপ। আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কোন সেন্সে এমন ছেঁড়া শাড়ি পরে এসেছো? অর্ষা কাঁচুমাচু ভঙ্গিতে বলল, ছেঁড়া শাড়ি পরে আসেনি, আসার সময়ে রিকশার সাথে লেগে ছিঁড়ে গেছে। অর্ষার ভয় শুধু এখানেই স্থির নয়, বরঞ্চ সে বাড়িতে গিয়ে ভাবিকে কি জবাব দেবে সেটাও ভাবছে। অনেক অনুনয় বিনয় করে সে ভাবির থেকে শাড়িটা ধার নিয়েছিল। অসাবধানতায় শাড়িটা ছিঁড়েও গেল। বাড়িতে গেলে যে কয়েক ঘা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আহনাফ বলল, তো শাড়িটা পাল্টে আসা যায়নি? বাই দ্য ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। আহিলের বান্ধবী? আমার ভাই আহিলের? জি। ও আচ্ছা, আমি আহিলকে ডেকে দিচ্ছি, তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। অর্ষা কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিলও সেখানে উপস্থিত হয়। ওকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত ও। ব্যস্ততার সাথেই বলল, কিরে, কি হয়েছে? কি হবে? ভাইয়া আমাকে পাঠালো। তোর নাকি কি লাগবে? শাড়িটা ছিঁড়ে গেছে। ও মা, ছিঁড়ল কিভাবে? অর্ষার ইচ্ছে করছিল আর একবার ছিঁড়ে দেখাতে। সে কোনো রকম রাগ কন্ট্রোল করে বলল, তোদের বড়লোকের বিয়ে টিয়েতে আসার মতো যোগ্যতা আমার নেই, এই জন্যই আমি আসতে চাইনি। ভাবির থেকে অনেক অনুরোধ করে শাড়িটা নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপালে দুঃখ তো আছেই, আবার তোর ভাই ও তার বন্ধুদের সামনে অপমানিতও হলাম। ভাইয়া তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু নয়। আহিল শোন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়ে আর তুই থাকবি না তা কি হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। আহিল অর্ষার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়ির ভেতর নিয়ে যায়। অর্ষা আর আহিলের বন্ধুত্বের বয়স খুব বেশি নয়। ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনের পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদেই দুজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় যে কেউ কেউ তো ভেবে বসে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে এসব কিছু আহিল কিংবা অর্ষা কেউই ধার ধারে না, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমেনা বেগম অর্ষাকে লাল রঙের জামদানি একটা শাড়ি দিয়েছেন। অর্ষা শাড়িটা পরে বাইরে আসতেই ওর বাকি বন্ধু ও বান্ধবীদের দেখতে পায়। অর্ষা গাল ফুলিয়ে চাপা স্বরে বলে, তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লাগছিল। জুই ঠেস মেরে বলে, কেন? আহিল তো ছিল, থাকলেই বা কি, ওর বোনের বিয়ে, ওর একটা দায়িত্ব আছে না? আচ্ছা যা হোক, তোকে কিন্তু সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। আহিলের মা দিল। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করে, শাড়ি কেন? আমার শাড়িটা ছিঁড়ে গেছে। দয়া করে এখন এটা জিজ্ঞেস করিস না যে কিভাবে ছিঁড়েছে, বিস্তারিত বলার মতো মুড নেই এখন। ওদের কথার মাঝে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। তাড়া দিয়ে বলে, আয়, আগে খেয়ে নিবি তোরা। খাওয়ার সময়ে একবার আহনাফের সাথে চোখাচোখি হয়ে যায় অর্ষার। আহনাফকে দেখলেই ওর কিছু মুহূর্তের আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জায় ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। সে অস্বস্তিতে ঠিকমতো খেতেও পারছে না। বিষয়টা খেয়াল করে আহনাফ সেখান থেকে সরে যায়। খেতে খেতে রেশমি বলে, আহিল, তোর ভাইয়াটা দেখতে যা জোশ, উফ, চোখগুলো মারাত্মক। আহিল কিছু বলল না, খেতে খেতে হাসলো শুধু। লামিয়া বলল, আরে ওর ভাইয়াকে ছবির চেয়েও বাস্তবে আরও বেশি সুন্দর লাগে। আমি তো এখন সিদা থেকে ফিদা হয়ে গেছি। জুই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ছবি কোথায় পেলি? লামিয়া বলল, কেন, আহিল ফোনে দেখিয়েছিল না আমাদের। তাছাড়া ফেসবুকে তো প্রায়ই দেখি, তোর লিস্টেও আছে। লামিয়া এবার দুঃখী দুঃখী কণ্ঠে বলল, না রে, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আহিল এবারে হেসে বলে, করবেও না, ভাই আর ফ্রেন্ড লিস্টে আননোন কাউকে রাখে না। বারে, আমি আননোন হলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী। তাছাড়া বিদেশিনীদের তো ঠিকই রাখে লিস্টে, আমি কমেন্ট দেখেছি।
আহিল এবারও হেসে বলল, তুই আমার বান্ধবী, কিন্তু ভাইয়ার তো আর না। আর বিদেশিনীরা ভাইয়ার ক্লাসমেট, তো ওরা পরিচিত তাই লিস্টে আছে। ঢং। জুঁই হেসে বলে, আহারে বেচারি, কত শত যুবককে ঝুলিয়ে রেখে এখন নিজেকেই ঝুলে থাকতে হচ্ছে, তাতে তোর কি হয়েছে, তুই চুপ থাক। জুঁই বলল, এই দেখ দেখ ওদিকে তাকা, ইস কি সুন্দর করে হাসে, আল্লাহ, হাসলে চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে যায়, মরেই যাব এবার আমি। রেশমি হুঙ্কার দিয়ে বলে, খবরদার, নজর দিবি না বলে দিলাম। খাওয়ার পুরো সময়টাতে অর্ষা, দিদার আর আশিক চুপ ছিল। এবার আশিক বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা? মেয়ে হয়েও ছেলেদের প্রতি এত ছুকছুকানি কেন, হ্যাঁ? অর্ষা দুম করে আশিকের পিঠে একটা কিল বসিয়ে বলে, এগুলো আবার কি শব্দ ব্যবহার করিস? দেখছিস না এগুলাই কি শুরু করেছে? লামিয়া খেপে বলে, তোর কি? তোর মন চাইলে তুইও কর, তোকে কেউ পাত্তা দেয় না বলে তোর খুব জ্বলে, তাই না? ফালতু কথা একদম বলবি না। অর্ষা ওদের থামিয়ে নিচু স্বরে বলে, কি শুরু করেছিস? বিয়ে বাড়ি এটা, থাম প্লিজ। সবাই থেমে যায় এবার। অর্ষার খাওয়া শেষ, তাই সে বেসিনে যায় হাত ধুতে। যাওয়ার সময় আবারও সে ভুলবশত একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে। এঁটো হাত গিয়ে লাগে আহনাফের ধপধপে সাদা পাঞ্জাবিটিতে। সঙ্গে সঙ্গে হলুদ দাগ যেন চোখ মেলে সাদা পাঞ্জাবির উপর বসে পড়েছে। এমন বিচ্ছিরি ঘটনার জন্য এবার সত্যি সত্যি অর্ষার ইচ্ছে করছে মাটির ভেতর লুকিয়ে যেতে। আহনাফ রাগে ক্ষোভে কথা বলতেই ভুলে গেছে। চারপাশে তাকে নিজের রাগকে সে কন্ট্রোলে এনে ফেলে। চাপার স্বরে রাগের সঙ্গে বলে, পাগল তুমি, দেখে চলতে পারো না? অর্ষা থতমত খেয়ে বলে, সরি। অর্ষার পুরো কথা শোনার আগে আহনাফ সেখান থেকে চলে যায়। এক রাশ দীর্ঘশ্বাস আর নিজের প্রতি বিরক্তি নিয়ে সে কিছুক্ষণ আহনাফের যাওয়ার পথের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেক গভীর হয়ে গেছে। অর্ষার বাকি বন্ধুদের বাড়ি একদিকে, আর উল্টো পথে হচ্ছে অর্ষার বাড়ি। কথা ছিল বিয়ে শেষে আহিল ওকে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আহিলের অবস্থাই তো এখন নাজেহাল। আহনাফ এবং আহিলের একমাত্র বোন হচ্ছে আফরিন, সবার বড় আহনাফ, তারপর আফরিন এবং সবার ছোট আহিল। আফরিনের 1 বছরের ছোট আহিল। পিঠাপিঠি হওয়াতে দুজনের ঝগড়াঝাটি যেমন সবচেয়ে বেশি হতো, তেমনি দুজনের মাঝে সখ্যতা এবং ভালোবাসাও বেশি ছিল। তাই আদরের বোনকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতেই সে শেষ। হাত পা ছড়িয়ে এখনও কেঁদেই চলেছে। ওকে জড়িয়ে ধরে বাবা মাও কাঁদছে। এ মতাবস্থায় অর্ষাকে বাড়িতে পৌঁছে দেওয়া তো অসম্ভব ব্যাপার স্যাপার। অসহায়ভাবে অর্ষাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক বলল, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টো পথে যাবি? রাত অনেক হয়েছে, আসার সময় গাড়িও পাবি না, বলল অর্ষা। তাহলে তুই একা যাবি কিভাবে? আহিল তো যেতে পারবে না। পাশ থেকে ওদের কথোপকথন আফনান শুনছিল, তাই ওদের কথার মাঝে ফোড়ন কেটে বলল, সমস্যা নেই, আমি পৌঁছে দিচ্ছি। তোমরা কি একা যেতে পারবে? জি বলল, জি ভাইয়া, আমাদের বাসা কাছেই, আর আমরা সবাই এক এলাকায় থাকি। আপনি একটু অর্ষাকে পৌঁছে দিন। ঠিক আছে, চিন্তা করো না, তোমরা সাবধানে যেও। আহনাফের সঙ্গে যেতে হবে ভেবেই ভয়ে গাঁট হয়ে রয়েছে অর্ষা। আল্লাহ মালুম আবার কোনো ভুল না করে বসে। সে আর চোখে একটু তাকিয়ে দেখে আহনাফ সাদা পাঞ্জাবি পাল্টে কালো পাঞ্জাবি পরেছে। অবশ্য এখন আরও বেশি সুন্দর লাগছিল। সে তার বাকি বান্ধবীর মতো করছে বলে মনে মনে নিজেকে একচোট ধিক্কার জানালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সবাই চলে যাওয়ার পর অর্ষা বলল, আমি শাড়িটা পাল্টে আসছি। কেন? এই শাড়িতে কি সমস্যা? গুরু গম্ভীর কণ্ঠে জানতে চাইল আহনাফ। এটা তো আমার নয়, আপনার মায়ের। ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আর হ্যাঁ, তোমার শাড়িটা নিয়ে নাও। আমার নয়, ভাবির শাড়ি। যাই হোক। অর্ষা শাড়ি নিয়ে এসে দেখে আহিল তখনও কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়ার কিছু নেই আপাতত, তাই ও আহনাফের সাথে গাড়িতে গিয়ে বসে। পুরো রাস্তায় শুধু বাড়ির ঠিকানা জানতে চাওয়া ছাড়া আর কোনো কথা বলেনি আহনাফ। অর্ষা নিজেও নিশ্চুপ ছিল। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। অর্ষা তড়িঘড়ি করে নেমে যায়। একেই তো ভাবির শাড়ি ছুঁড়েছে, তার মধ্যে এত রাত করে বাড়ি ফিরেছে, ভয়ে তার অবস্থা খারাপ।
আতঙ্কের চোটে ভদ্রতার খাতিরে আহনাফকে বাড়িতে আসতে বলা তো দূরে থাক, বাই পর্যন্ত বলেনি। অর্ষার এমন ব্যবহারে আহনাফ একটু অবাক হলেও পরক্ষণে আবার নিজেকে সামলে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করে নিজের বাড়ির দিকে। বাড়ির দরজায় নক করতেই দরজা খুলে দেয় বড় ভাই রুহুল আমিন। অর্ষাকে দেখে রাগে ফেটে পড়ে মারতে উদ্যত হবে, তখন ভাবি এসে আটকায়। ভাই মারতে না পারলেও ইচ্ছে মতো বকাবকি আর গালাগালি করে নিজের ঘরে চলে যায়। অর্ষার গায়ে নতুন শাড়ি দেখে ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই শাড়ি কার? আমার শাড়ি কোথায়? অর্ষা ভয়ে ভয়ে বলে, তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। ব্যাস, এবার ভাবিরও আসল রূপ বের হয়ে যায়। ঘরে ভাইয়ের ছোট ছেলে তিয়াস ঘুমাচ্ছে বলে অর্ষার চুলের মুঠি ধরে উঠানে নিয়ে আসে ভাবি। ইচ্ছে মতো গালে পিঠে থাপ্পড় দিতে দিতে বলে, তুই আমার এত শখের শাড়িটা ছিঁড়ে ফেললি? তোকে তো আমি এখন খুনই করে ফেলবো। বাড়িতে রেখে খাওয়াই পড়াই কি আমার জিনিস নষ্ট করার জন্য? ভাবির মারের সাথে সাথে মুখও চলছে। বিশ্রী সব ভাষায় গালাগাল দিয়ে নিজের রাগ উপশম করার চেষ্টা করছে। সেই মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় আহনাফ। তার হাতে অর্ষার পার্স। ভুলবশত গাড়িতে ফেলে এসেছিল বলে গাড়ি ঘুরিয়ে ফেরত দিতে এসেছে। আর এসে এমন ঘটনা দেখে সে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এভাবে এত বড় মেয়েকে কেউ মারে? এই দৃশ্য দেখার পর আহনাফ নিজের রকচটা ভাব আর কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না। কথায় আছে, সব কিছুর লিমিট থাকা ভালো। অতিরিক্ত কোনো কিছু করা মানে হলো কোনো না কোনো অঘটন ঘটানো। তবে এর মাঝেও কিছু জিনিস, কিছু ব্যাপার থাকে যা নিজের নিয়ন্ত্রণে চাইলেও রাখা যায় না। আহনাফের রাগও হচ্ছে সেই রকম একটা বিষয়। সে স্বভাবে স্বল্পভাষী, প্রয়োজন ছাড়া কারো সাথে তেমন কোনো কথা বলে না, এমনকি নিজের বাবা মা কিংবা ভাই বোনের সাথেও নয়। কিন্তু মানুষ হয়তো বাইরের মানুষের সামনে ইন্ট্রোভার্ট থাকে, কিন্তু পরিবারের সামনে ঠিকই এক্সট্রোভার্ট। তবে আহনাফের ব্যাপারে পুরো বিষয়টাই আলাদা, যাকে বলে সম্পূর্ণ মানে সম্পূর্ণই আলাদা। সে বাইরের মানুষের সামনে যেমন, পরিবারের সামনেও তেমন। অর্থাৎ তার বাড়তি কোনো রূপ নেই, একটাই রূপ। পড়াশোনায় মেধাবী হওয়াতে ছোটবেলা থেকে স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় অনেকে তার বন্ধু হতে চেয়েছে, কিন্তু ওই যে তার গুরুগম্ভীর আর ইন্ট্রোভার্ট স্বভাব, এজন্য তার তেমন কোনো বন্ধু নেই। যারা আছে তারা আহনাফের অতিরিক্ত রাগ সহ্য করেই আছে। অর্ষাকে এভাবে মারধর করতে দেখে তার রাগ চরম থেকেও চরমে পৌঁছে গেছে। রেগে গেলে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞানশূন্য হয়ে কি যে করতে পারে সেটাও সকলের ধারণার বাইরে। সে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বেই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে এগিয়ে যায়। আহনাফ থেমে যায় সেখানেই। মেয়েটি ভাবিকে অর্ষার থেকে সরানোর চেষ্টা করছে আর বলছে, কি করছো আপু? এভাবে মারছো কেন ওকে? ছাড়ো প্লিজ। ভাবি ধমক দিয়ে বলেন, তুই এখানে এসেছিস কেন? ঘরে যা তুই। ওর কত বড় কলিজা, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে সে ভাবির হাত থেকে অর্ষাকে ছাড়াতে সক্ষম হয়। কিছুটা রাগী সুরে বলে, সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? তোর এত দরদ কেন ওর জন্য? তুই আমার বোন নাকি ওর? আমার জীবনটা কয়লা করে দিচ্ছে এই মেয়ে। শেষ কথাটা জ্বলন্ত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল ভাবি। উস্কো খুস্কো চুল নিয়ে মাথা নত করে ফুঁপিয়ে কাঁদছে অর্ষা। ঘর থেকে তিয়াসের কান্নার আওয়াজ আসায় ভাবি আরও কিছু কথা অর্ষাকে শুনিয়ে দিয়ে ভেতরে যায়। এসবটাই মূল ফটকের আড়াল থেকে আহনাফ দেখছিল। এদিকটা অন্ধকার থাকায় বাড়ির কেউ তাকে দেখেনি। আহনাফের কৌতূহলের সাথে একটু ভালোও লাগলো। এভাবে মারধর আর গালাগালি করছে, তবুও এই মেয়েটি ব্যতীত আর কেউ এলো না বাহিরে। কেমন পরিবার এটা? ওর ভাবনার আদি অন্ত শেষ হওয়ার পূর্বেই অর্ষা আর মেয়েটি ভেতরে চলে গেছে। আহনাফের আর পার্সটি ফেরত দেওয়া হলো না। বাড়ির মানুষজন ওকে দেখে যদি আরও বেশি সিন ক্রিয়েট করে, তাই সে পার্সটি নিয়ে আবার গাড়িতে গিয়ে বসলো। অর্ষা বিছানার উপর বসে আছে, গ্লাসে করে পানি নিয়ে আসে কেয়া। অর্ষা চুপচাপ পানিটুকু পান করে। কেয়া আর কুসুম আপন দু বোন। কেয়া কুসুমের বাবা মা যেমন বেঁচে নেয়, তেমনি রুহুল আর অর্ষার বাবা মাও বেঁচে নেই। কুসুমের সাথে রুহুলের বিয়ে প্রেমেরই ছিল। বাবা গত হয়েছিল অর্ষার 6 বছর বয়সে। মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে বছর দুয়েক আগে।
অসচ্ছল পরিবারে এখন একসাথেই বসবাস করছে রুহুল আমিন, কুসুম, ওদের একমাত্র ছেলে তিয়াস, অর্ষা আর কেয়া। কুসুমের বিপরীত চরিত্রটি কেয়া। সে সবসময় চেষ্টা করে অর্ষাকে নিজের বোনের অত্যাচার থেকে আগলে রাখতে। গ্লাসটা টেবিলের উপর রেখে কেয়া জিজ্ঞেস করে, ভাত খাবি? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলে, খেয়ে এসেছি। তাহলে যা, শাড়ি পাল্টে নে, তারপর এসে শুয়ে পড়। অর্ষা শাড়ি পাল্টে 3 পিস পরে নেয়। কেয়া শুয়ে পড়েছে। রাত পোহালেই সকাল 7টায় তাকে শোরুমে যেতে হবে। বর্তমানে সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ার পাশাপাশি একটা শোরুমে সেলসম্যানের চাকরি করে। এতে মোটামুটিভাবে তার পড়াশোনার খরচ চালিয়ে যা পয়সা বাঁচে সেগুলো বড় বোন কুসুমকে দিয়ে দেয়। লাইট নিভিয়ে অর্ষাও গিয়ে কেয়ার পাশে শুয়ে পড়ে। মা মারা যাওয়ার পর এই বাড়িতে অর্ষার শুধু 2জন আপন মানুষ রয়েছে, কেয়া আর তিয়াস। ভাই তো আপন হয়েও পর। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়াও বদলে গেছে। ভাবির কথা মতো চলে, ভুল ঠিক বিচার করে না। ভাবির মুখে যা শোনে তাই বিশ্বাস করে। পরিশেষে হয়তো মার খেতে হয়, নয়তো যা তা কথা শুনতে হয়। মাঝে মাঝে তো অর্ষার ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তার অত সাহস নেই। রক্ত দেখলেই যার অজ্ঞান হওয়ার উপক্রম, তার পক্ষে সুইসাইড করা এত সহজ নয়। সে প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস নিয়ে কেয়ার উপর এক হাত রেখে বলে, ঘুমিয়েছ? হুম, কিছু বলবি? তোমার নাম কেয়া না হয়ে কুসুম রাখা উচিত ছিল। কুসুম তো নরম হয়, কিন্তু ভাবি অনেক শক্ত প্রকৃতির মানুষ। কেয়া হেসে ফেলে, চোখ বন্ধ করেই বলে, ঠিক বলেছিস। আপু, তোমায় না বলেছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুমি শোরুমে কথা বলেছিলে? লোক কবে নেবে তারা? আগে তোর পরীক্ষা শেষ হোক। পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। দেখা যাবে না, আমার চাকরি লাগবেই। বাড়িতে যদি আমিও কিছু টাকা দিতে পারি, তাহলে হয়তো ভাবি একটু হলেও আদর করবে। কেয়ার ভীষণ অসহায় বোধ হয় অর্ষার জন্য। একটু আদর ভালোবাসার কাঙাল মেয়েটা প্রতিনিয়ত কত অত্যাচারই না সহ্য করে। তার মুখে বেদনার ছাপ ছড়িয়ে পড়ে। অন্ধকার থাকায় অর্ষার দৃষ্টিতে সেটা পড়ল না। সে অর্ষার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কথা না বলে ঘুমা, সকালে কলেজ আছে না? হুঁ আপু। কি? চুলে হাত বুলিও না, ভাবি চুল টেনে মেরেছে তো, খুব ব্যথা। কেয়ার চোখে এবার পানিই চলে আসে। তার বড় বোনটা এত নিষ্ঠুর কেন? রুহুল আমিন তিয়াসকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছিল। তখন কুসুম ঘরে আসে। চোখে মুখে তখনও রাগের প্রতিচ্ছবি ভেসেছিল। রুহুলের কোল থেকে তিয়াসকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করছিল। প্রথমে কান্না না কমলেও আস্তে আস্তে তিয়াসের কান্না কমে আসে। রুহুল পাশ ফিরে শুয়েছিল। তিয়াসকে নিয়ে কুসুমও শুয়ে পড়ে। কিছুক্ষণ মৌন থেকে রুহুল আমিন বলল, তখন যে আমি মারতে গেলাম, বাধা দিলে কেন? আর দিলেই যখন, এখন তুমি অর্ষাকে মারলে কেন? কুসুম রাগে গমগমে কণ্ঠে বলে উঠল, রাত করে বাড়ি ফিরেছে, এজন্য তুমি মারতে গিয়েছিলে। ও তো আমায় বলে গেছিল, এজন্য তোমায় থামিয়েছি। কিন্তু ও কি করেছে জানো? আমার সবচেয়ে পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারবো না কি করব? কোলে বসিয়ে আদর করব? রুহুল আমিন এ কথার পিঠে আর কিছু বলতে পারল না। কুসুম নিজেই বলল, আপদটাকে কি তুমি বিদায় করবে না? এভাবে বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে? অভাবের সংসারে আবার পড়াশোনাও করাচ্ছ। কুসুম, আমি জানি অভাবের সংসারে তোমার মানিয়ে নিতে কষ্ট হয়, কিন্তু কি করব বলো? রক্তের বোন তো, একেবারে তো ফেলে দিতে পারি না। এখানে যে খুব আরামে থাকে তাও তো না। প্রতিটা দিন উঠতে বসতে কথা শোনে, মার খায়। এমন দিন যায় যে ও মার খায় না? তুমি ভালো করেই জানো আমি মাকে কত ভালোবাসতাম। অর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে ভেবেছিল। আমার তো আর এত সামর্থ্য নেই। অন্তত উচ্চ মাধ্যমিকটা দিক, তারপর না হয় বিয়ে টিয়ের কথা ভাবা যাবে। অভাবের সংসারে আবার শখ স্বপ্ন কিসের? পরে বলে কি কাজকর্ম কিছু করা যায় না? আমার বোন করছে না? রুহুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কুসুম একা একাই কিছুক্ষণ রাগারাগি করে নিজেও ঘুমানোর চেষ্টা করল। দিন দিন সংসার নিয়ে এত অতিষ্ঠ হয়ে উঠছে, কেন জানে না। অর্ষাকে দেখলেই তার রাগ বেড়ে যায়। আপদ একটা। হালকা মিষ্টি রোদ্দুর সফেদ পর্দা ভেদ করে আহানাফের বিছানায় এসে পড়েছে।
মৃদুমন্দ বাতাসের সহিত হালকা হালকা নড়ছে পর্দাটি। গতকাল রাতে সে জানালা লক করতেও ভুলে গেছে। সে আসলে ভিন্নধর্মী মানুষ। তার সুখ, আনন্দ, দুঃখগুলোকে সে সবার মতো করে প্রকাশ করতে পারে না। একমাত্র আদরের বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে, এতে বাকি সবার মতো তারও কষ্ট হচ্ছে, তবে সে সেটা প্রকাশ করতে পারছে না, যার দরুন সে ঠিকঠাক কাজ করতেও ভুলে বসেছে। ফোন ভাইব্রেট হওয়ায় কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটে আহনাফের। কাঁচা ঘুম বলছি কারণ বাকি সবার মতো সেও গভীর রাতে ঘুমিয়েছে। সবাই রাত জেগে আফরিনের জন্য কান্নাকাটি করলেও আহনাফ তো সেটি করেনি। সে অনেক রাত অবধি বারান্দায় রকিং চেয়ারে বসেছিল। ঘুম ঘুম ভাবটা অনুভব হয় ফজরের সময়, তবে আলসেমি করেনি। নামাজ পড়ে তারপর বিছানায় গা এলিয়েছে। সে চোখ না খুলে হাতড়ে হাতড়ে বালিশের সাইড থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছ তুমি? ফোনের অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠে শুধালো আফরিন। আহনাফের ঠোঁটের কোণেও তখন এক চিলতে হাসির রেখা প্রস্ফুটিত হয়। সে বিছানায় গড়াগড়ি করে উঠে বসে বলে, এতক্ষণ ঘুমোচ্ছিলাম, তোর কণ্ঠ শুনে ঘুম ভেঙে গেছে। আফরিন হেসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ ভাইয়া। বাড়ির সবাই কোথায়? কেন, বাসায়ই তো। বাবাকে ফোন দিলাম ধরল না, মাকে দিলাম মাও ধরল না, তাই এখন তোমাকে ফোন করলাম। তোর বিরহে সারা রাত সকলে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো সজাগ পাইনি। আফরিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তারও তো পরিবারের জন্য ভীষণ কষ্ট হয়। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদোনি ভাইয়া? তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যেই কঠোর, মনে তো হয় না। আহনাফ হেসে ফেলে। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? নাসিম কোথায়? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, উনি ঘুমাচ্ছে। তুই কি করছিস? আমি বসে আছি। শাশুড়ি মা এতগুলো নাস্তা দিয়ে বলে গেছে সব শেষ করতে। আমি কি এত খাই বলো? খেতে হবে, ওখানে একদম লজ্জা করলে চলবে না। এখন থেকে ওটাই তোর বাড়ি, ওরাই তোর সবচেয়ে আপনজন। সবাইকে নিজের মানুষ ভাববি আফরিন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ভাইয়া, আমি এমন কিছু কখনোই করব না যাতে আমার কারণে তোমাদের কখনো অসম্মান হয়। আফরিনের সাথে আরও কিছু কথাবার্তা বলছিল, তখন আহনাফ খেয়াল করলো দরজায় সাদা পর্দার ওপাশ দিয়ে ছায়া জাতীয় কিছু। এত সকালে কে উঠলো ঘুম থেকে? আহনাফ আফরিনকে বলল, তুই খেয়ে নে পাখি, আমি তোকে পরে ফোন করব। আচ্ছা ভাইয়া, আব্বু আম্মু উঠলে আমায় ফোন দিতে বলো। ঠিক আছে, বলে ফোনের লাইন কেটে দেয় আহনাফ। তারপর গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়। বাড়ি পুরো নীরব নিস্তব্ধ। কাজের লোক হলে তো আগে আহনাফের রুমে চা দিতে আসতো। রান্নাঘর থেকেও তো কোনো আওয়াজ আসছে না। তাহলে এই সময়ে কে এলো? গতকাল রাতে কি বাড়ির মেন দরজা লক করেনি? ডান পাশের করিডোরের শেষ প্রান্তের রুমটা আহিলের, সুতরাং যেই এসেছে সে আহিলের রুমেই প্রবেশ করেছে। আহনাফও আহিলের রুমে যায়। পর্দা সরিয়ে দেখে সম্পূর্ণ সাদা পোশাকে আবৃত একটা মেয়ে খাটের পাশে আহিলের মুখের সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল ঘুমাচ্ছে মরার মতো। আহনাফ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, কে? হকচকিয়ে পেছনে তাকায় অর্ষা। আহনাফকে দেখে ঘাবড়ে যায়। শুনতে হাস্যকর লাগলেও সত্য যে ভয়ে তার হাত পা কাঁপছে। বেশি কাঁপছে পা। মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে বসে পড়বে। অর্ষা স্বভাবতই নরম ভীতু প্রকৃতির মেয়ে, যথেষ্ট ধৈর্যশীলও বটে, কিন্তু সরলতা যেন মাত্রাতিরিক্ত বেশি। অর্ষাকে দেখে মুখের বর্ণ পরিবর্তন হয় আহনাফের। গতকাল রাতে অমন মারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই কণ্ঠ শীতল হয়। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? অর্ষা আমতা আমতা করে বলে, মানে আহিলকে ডাকতে এসেছিলাম। তোমার কি সত্যিই কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? অর্ষা ভ্যাবাচাকা খেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকে। সে তো প্রায়ই আসে এই বাড়িতে। সত্যি বলতে আহনাফ আহিলের মা অসম্ভব ভালো মানুষ। তার আদর ও আশকারায় অর্ষার অবাধ চলাফেরা রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। কখনো তো এটা মনে হয়নি যে আহিলের রুমে ঢুকতে হলেও তার সেন্স প্রয়োজন। সে কি আসলেই এতটা ননসেন্স? আহনাফ কিছু বিরক্ত হয়ে বলল, কিছু বললেই এমন চুপ করে থাকো কেন? আসলে
এখন তো আর এত সকাল নেই, 9:30 বাজে। আমি এসেছিলাম আহিলকে কলেজে নিয়ে যেতে। হাত ঘড়িতে সময় দেখে বলল অর্ষা। আহনাফ কিছুটা সময় নরম হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো স্বভাবসুলভভাবেই রকচটা স্বভাবের, তাই তার সাধারণ কথাগুলোকেও রাগী রাগী শোনায়। সে অর্ষাকে আপাদ মস্তক দেখে জিজ্ঞেস করলো, তোমার পরনে কি কলেজের ইউনিফর্ম? হ্যাঁ। সম্পূর্ণ সাদা? এক মুহূর্তের জন্য ভূত ভেবেছিলাম। অর্ষা আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়। বাংলাদেশের বেশিরভাগ কলেজেই সম্ভবত কলেজের স্টুডেন্টসদের ইউনিফর্ম সাদা দেওয়া হয়। এখন এজন্য যদি দেখতে ভূতের মতো লেগে থাকে, সেক্ষেত্রে সে কী করতে পারে? অর্ষাকে বিমর্ষ দেখে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে আহনাফ। মেয়েটা কি পার্সের কথা ভুলে গেছে? এতক্ষণে তো একবারও জিজ্ঞেস করলো না। সে এই প্রসঙ্গে কিছু বলতে যাবে, তখন অর্ষাই বলল, আহিলকে ডাকি? আহনাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কলেজে যাবে না? না, গতকাল অনেক রাত করে ঘুমিয়েছে, তুমি চলে যাও। অর্ষার এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করছে। প্রতিদিন তাকে কলেজে যাওয়া এবং আসার জন্য 20 টাকা করে দেওয়া হয়। তার বাড়ি থেকে কলেজ বেশি দূরে নয়, যেতে 10 টাকা রিক্সা ভাড়া আর আসতে 10 টাকা। কিন্তু সে তো সেই টাকা খরচ করে ফেলেছে, প্রতিদিনই করে। কারণ আহিলের কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগে সে আহিলের বাসায় আসে। আহিল বাইক করে বাইরে অপেক্ষা করে, অর্ষা আসলে একসঙ্গে কলেজে যায়। এই বাড়ি থেকে কলেজও বেশ দূরে। এদিকে 10টায় ক্লাস, সময় কম, হেঁটে যথাসময়ে পৌঁছানো সম্ভব নয়। ওদিকে প্রথম ক্লাস মিস গেলে স্যারেরা বাড়িতে ফোন করবে। বাড়িতে ফোন করলে ভাইয়া মেরেই ফেলবে। অর্ষার এখন মুমূর্ষু অবস্থা। অর্ষাকে চিন্তিত চিত্তে ফ্লোরের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে বিষাদিত কণ্ঠে বলল, কিছু না, আমি তবে যাই। আচ্ছা। অর্ষা যাওয়ার জন্য পা বাড়াতে আহনাফ পিছু ডেকে বলল, শোনো। জি? একটু আমার ঘরে আসো তো। অর্ষা ভয় পেয়ে জিজ্ঞেস করে, কেন? ভয় পাওয়ার মতো আহনাফ কিছু বলেছে কিনা বুঝতে পারল না, তবুও শান্ত কণ্ঠে বলল, তোমার পার্সটা নিয়ে যাও। অর্ষা তো পার্সের কথা বেমালুম ভুলেই বসেছিল। অকেজো জিনিসের কথা মনে রেখেই লাভ কি? অকেজো বলার কারণ হলো, পার্সটা শুধুমাত্র শো আপ ছিল, ওতে টাকা পয়সা কিছুই ছিল না। ও সরি, ছিল, 20 টাকা ছিল। সেই টাকা দিয়েই তো রিক্সা ভাড়া দিয়ে বিয়েতে এসেছিল। বাকি রইল ফোন। ফোন তো তার কোনো কালেই ছিল না। খুব বেশি জরুরি হলে সে ভাবি কিংবা কেয়ার ফোন থেকে মিসড কল দেয়। আহনাফকে ফলো করতে করতে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অর্ষা। এবার আর আহনাফ ওকে ঘরে ঢুকতে বলল না, টেবিলের উপর থেকে পার্স এনে হাতে দিল। কয়েকবার গতকাল ঘটনার কথা জিজ্ঞেস করতে গিয়েও থমকে গেল। অযথা মেয়েটাকে অস্বস্তিতে ফেলে কাজ নেই। অর্ষা পার্সটি নিয়ে বলল, আসছি আমি, যাও। অর্ষা হাত ঘড়িতে সময় দেখে 9:45 বাজে। মাত্র 15 মিনিটে হেঁটে কলেজ যাওয়া অসম্ভব। সে বাড়ির থেকে বের হয়ে দ্বিধান্বিত মন নিয়ে রাস্তার মাঝে পায়চারি করতে শুরু করে। দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে ভাবে, কলেজে যাবে নাকি বাড়িতে ফিরে যাবে। মার তো আজ কপালে এমনিতেও আছে, অমনিতেও আছে। বারান্দায় দাঁড়িয়ে অর্ষার গতিবিধি লক্ষ্য করছিল আহনাফ। মেয়েটা কি শুধুই বোকা, নাকি একটু পাগল স্বভাবেরও? সমস্যাটা কি? আহনাফ এবার নিজেই বের হলো বাড়ি থেকে। অর্ষা তখন মনস্থির করতে পারেনি যে কি করবে। ততক্ষণে আরও 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। রাস্তায় এমন চরকির মতো ঘুরছ কেন? আচমকা সেই ভরাট গুরুগম্ভীর কণ্ঠস্বর থেকে কথাগুলো ভেসে আসায় পিলে চমকে যায় অর্ষার। মানুষটাকে কেন যে অসম্ভব রকম ভয় পায় নিজেও বুঝতে পারে না। অর্ষা হাসার চেষ্টা করে বলল, না মানে এমনি, আমি যাচ্ছি। অর্ষা উল্টো পথে হাঁটা ধরে। কলেজ তো এদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি, আজ কলেজে যাব না, আমার কাছে টাকা নেই। শেষ কথাটা মুখ ফসকেই বলে ফেলল অর্ষা। আহনাফ এবার অবাক না হয়ে পারল না। কলেজে যাওয়ার মতো টাকাও নেই? অর্ষার সম্পর্কে না চাইতেও তার অনেক কৌতূহল জমা হতে শুরু করে। সে এর পূর্বে এমন অদ্ভুত কোনো মেয়ে দেখেনি। আপাতত বিষয়টিকে সাইডে রেখে বলল, ক্লাস মিস দিতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, দাঁড়াও 2 মিনিট, আমি গাড়ি নিয়ে আসি। আহনাফকে এই মুহূর্তে অর্ষার দেবদূত বলে মনে হলো। যাক বাবা, আজ তবে ভাই ভাবির মারের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। এটুকুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে।
সে চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ, তুমি আসলে অনেক দয়ালু, অনেক ভালো, অনেক অনেক অশেষ শুক্রিয়া জানাই তোমার দরবারে। তুমি আমায় বাঁচিয়েছ। বাড়িতে ফিরেই আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, প্রমিস। আহনাফ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে, জানালা দিয়ে দেখছে অর্ষার কাণ্ড। সেও মনে মনে ভাবে, এই মেয়ে সত্যিই পাগল। গলা খাঁকারি দিয়ে বলে, যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অর্ষা লাফিয়ে ঝাঁপিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর সে গাড়িতে উঠে বসে। অর্ষা হাত ঘড়ি দেখছে আর ছটপট করছে। আহনাফ নির্বাক। এদিকে সময় যেন সময়ের তুলনায়ও দ্রুত বেগে চলছে। অর্ষা অস্থির হয়ে বলে, আপনি কি জোরে গাড়ি চালাতে পারেন না? রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে আহনাফের। সে বিরক্তিভাজন দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলে, সিট বেল্ট বেঁধে নাও। অর্ষাও কথা মতো সিট বেল্ট বাঁধতে শুরু করে। তার পূর্বে স্পিড বাড়িয়ে আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করতে শুরু করে। অর্ষা কোনো রকম মৃদু চিৎকার করে বলে, হায় হায়, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হবে তো, মরে যাব, প্লিজ আস্তে চালান। আহনাফ তবুও গাড়ির স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তাকে বিদ্রূপ করার আগে মনে ছিল না কথাটা? অর্ষা ভয়ে সংকুচিত, অস্থিরতার সাথে টাল সামলাতে পারছিল না। তাই 2 হাতে শক্ত করে আহনাফের পেশিবহুল বাহুতে এক হাত দিয়ে খামচে ধরে আর অন্য হাত দিয়ে আহনাফের টি-শার্ট খামচে ধরে। অর্ষার এমন কাণ্ডে অনেকক্ষণ চুপ করে থাকলেও পর মুহূর্তে হঠাৎ করেই জোরে ব্রেক কষে আহনাফ। সঙ্গে সঙ্গে অর্ষা হুমড়ি খেয়ে পড়ে গাড়ির স্টিয়ারিংয়ের উপর। তবে তার আগেই স্টিয়ারিংয়ের উপর হাত মেলে ধরে অর্ষাকে কভার করে আহনাফ, যাতে অর্ষা ব্যথা না পায়। কয়েক মিনিটে কী থেকে যে কী হয়ে গেল অর্ষা কিছুই বুঝতে পারল না। সে তো ভেবেছিল আজই বোধহয় জীবনের শেষ দিন, মাথা ফেটে হয়তো রক্তও পড়া শুরু হয়েছে। তবে সে অবাক হয় যখন মাথা তুলে তাকিয়ে দেখে তার কিছুই হয়নি, বরং আহনাফ ওকে ব্যথা পাওয়া থেকে কভার করেছে। অর্ষা কৃতজ্ঞতার দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে দেখে সে রক্তচক্ষু দিয়ে অর্ষার দিকেই তাকিয়ে রয়েছে। এখানে তার কী দোষ? গাড়ি জোরে চালালো সে, জোরে ব্রেক কষল সে, আবার রাগও দেখাচ্ছে সে। এটা কি মগের মুল্লুক নাকি? মনে মনে এসব বললেও অর্ষার মুখটা ছিল ফাটা বেলুনের মতো। সে তখন খেয়াল করে কলেজের সামনে এসেই আহনাফ ব্রেক কষেছে। তবে এভাবে তাকিয়ে কেন আছে? উহ, অস্বস্তিতে পাও জমে বরফ হয়ে আছে। গাড়ি থেকে যে নামবে তাও পাচ্ছে না। আহনাফ রাগী কিন্তু চাপাস্বরে বলল, দেখো তো কী করলে। অর্ষা আহনাফের দৃষ্টি অনুসরণ করে আহনাফের হাতের দিকে তাকায়। অর্ষার নখের আঁচড়ে হাত কেটে রক্ত বের হচ্ছে। ও আল্লাহ, প্রতিটা বার এই মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন কেন ঘটবেই। অর্ষা চোরের মতো মুখ করে তাকিয়ে রয়েছে। পালাতে হবে এখান থেকে। এভাবে চোরের মতো এদিক ওদিক কি দেখছো? পালাতে চাইছো? লাভ নেই, গাড়ি লক করা। আহনাফের একথায় অর্ষার প্রাণ পাখি খাঁচা থেকে উড়ে যাওয়ার জোগাড়। কিন্তু লোকটা কি অন্তর্যামী? মনের কথা পড়তে পারে? না হলে সে কি করে জানলো অর্ষা যে সত্যি সত্যিই পালাতে চাইছে? পুরনো টেকনিক অবলম্বন করলো অর্ষা। ভয়ে কাঁচুমুচু হয়ে তোতা পাখির মতো বলল, দুঃখিত, আমি দেখিনি, সরি, সত্যিই আমি খেয়াল করিনি। এই সস্তা শব্দটা বারবার বলবে না তো, বিরক্ত লাগে আমার। কিছু হলেই সরি। অর্ষা অসহায়ভাবে তাকিয়ে থাকে। মানুষ ভুল করলে সরি বলবে না তো কি বলবে? ঘড়ির দিকে নজর পড়তে সে তড়িঘড়ি বলে বসলো, আর মাত্র 5 মিনিট আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি এখন যাই। দরজা আনলক করে আহনাফ বলল, যাও। অর্ষা গাড়ি থেকে নেমে যায়। কী ভেবে যেন আহনাফও গাড়ি থেকে নামে, কিন্তু সে তো অর্ষার নামটাই জানে না। কি বলে ডাকবে? কোনো সম্বোধন খুঁজে না পেয়ে বলল, এই যে, এই মেয়ে। সেই গুরুগম্ভীর কণ্ঠটি শুনে অর্ষা দাঁড়িয়ে পড়ে। লোকটার রাগ কমেনি। বকবে নাকি এখানে? সে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাফ কাছে এসে মানিব্যাগ থেকে 100 টাকার 2টো নোট বের করে অর্ষার হাতে গুঁজে দেয়। অর্ষা বিস্মিত কণ্ঠে জানতে চায়, এটা কিসের টাকা? যাওয়ার সময় যাবে কিভাবে? আহিল তো আর আসবে না, আমিও তো আর তোমায় নিতে আসবো না। অর্ষা হাসল, হেসেই বলল, কলেজ থেকে বাড়িতে যেতে আমার 200 টাকার প্রয়োজন নেই, 10 টাকা লাগবে মাত্র, সেটাও আমি বন্ধুদের থেকে নিয়ে নেব। এ টাকা আমার লাগবে না। আপনাকে ধন্যবাদ আজ আমায় পৌঁছে দেওয়ার জন্য। কথাটা বলে আহনাফের হাতে টাকাটা গুঁজে দিয়ে দৌড় যায়।
আহনাফ কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকে। এবারও মেয়েটির নাম জানা হলো না। নাম যা খুশি হোক, তাতে আর কি, এত বেশি মাথা ঘামানোর তো কিছু নেই। তাই সে আর বেশি চিন্তাভাবনা না করে গাড়িতে গিয়ে বসে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল জুঁই, রেশমি, লামিয়া, আশিক আর দিদার। অর্ষা উপরে আসতেই 3 বান্ধবী ওকে ঘিরে ধরে। অর্ষা ভয় পাওয়ার সাথে সাথে চমকেও যায়। রেশমি করুণ কণ্ঠে বলে, কী রে, কতদিন ধরে চলছে এসব? লামিয়া ন্যাকা কান্না করে জিজ্ঞেস করে, তুই এমনটা করতে পারলি অর্ষা? তলে তলে এত কিছু, তাও মাত্র একদিনেই? জুঁই গম্ভীর কণ্ঠে বলে, সত্যি করে বল, তার সাথে আগে থেকেই তোর ভাবটাব চলছে না তো? ইয়া মাবুদ, তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাদের ভাগ না দিয়ে একাই নিলি? আবারও ন্যাকা কান্না করে বলল লামিয়া। ওরা একের পর এক জেরা অর্ষাকে করেই চলেছে। এদিকে সে ওদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আর বোঝার পূর্বেই ক্লাস শুরু হওয়ার বেল বেজে যায়। তাই সবাই একসাথে ক্লাসে চলে যায়। কিন্তু 3 জনের একজনও ওর সাথে কথা বলছে না। প্রতিদিন 4 জন একসাথে এক বেঞ্চে বসলেও আজ 3 জন ব্যাগ নিয়ে 3 বেঞ্চে গিয়ে বসেছে। ওদের এমন ব্যবহারে হতাশ হয়ে অর্ষা একাই সেই বেঞ্চে বসে পড়ে। ক্লাসের মাঝেই পাশের বেঞ্চের একটা মেয়ে কাগজের টুকরো অর্ষার হাতে দিয়ে ফিসফিস করে বলল, আশিক দিয়েছে। অর্ষা কাগজটি নিয়ে লুকিয়ে পড়ে। আশিক লিখেছে, ওদের 3 জনের কথা বাদই দিলাম, আমি আর দিদার কি দোষ করলাম? তুই আমাদের কেন জানালি না? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার। সে আর চোখে একবার আশিক আর দিদারের দিকে তাকায়। ওদেরকে অর্ষার চেয়েও আরও বেশি হতাশ দেখালো। না জানি ওদেরকে না জানিয়ে কত বড় ভুল অর্ষা করে ফেলেছে। কিন্তু সেই ভুলটাই বা কী? ভুলটা কি জানার জন্য ওকে 4টা ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হলো। টিফিনের সময়েও কেউ অর্ষার সঙ্গে কথা বলল না। মুখ ঝামটা মেরে ক্যান্টিনে চলে যায়। অর্ষাও যায় পিছু পিছু। অসহায়ের মতো মুখ করে বলে, না বললে বুঝবো কী করে? কী করেছি সেটা তো বল। দাউ দাউ করা অগ্নির মতো জ্বলে উঠে জুঁই বলল, আহা গো, সোনা গো আমার, এখন ভাজা মাছটা উল্টেই খেতে জানো না? কী করেছো তুমি বোঝো না? আমি সত্যিই বুঝতে পারছি না, বিশ্বাস কর। লামিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ায়। অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে দুগালে আলতো করে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে, জান আমার ময়না পাখি, বল সব মিথ্যে। বল, তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। কার সাথে? এই প্রশ্নে রামিয়ার রাগ হলেও সে রাগ সম্বরণ করে বলল, আহিলের ভাইয়ের কথা বলছি। বোকাশোকা অর্ষা আকাশ থেকে পড়ল যেন। লামিয়ার হাত সরিয়ে অবাক হয়ে বলল, তোরা এতক্ষণ উনার কথা বলছিলি? পাগল নাকি তোরা? উনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুহূর্তেই সকলের চোখ খুশিতে চকচক করে ওঠে। লামিয়া খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর এত খুশি হওয়া আশিকের সহ্য হলো না। সে ব্যঙ্গ করে বলল, তুই এত খুশি হচ্ছিস কেন? সেই তো রিকোয়েস্ট দিয়ে এখনো ঝুলেই আছিস, তাতে তোর কি অসভ্য বেয়াদব? তুই বুঝবি না রে, তুই বুঝবি না। পছন্দের মানুষ নিজের হোক বা না হোক, সে সিঙ্গেল আছে জানলেও শান্তি। আমার না হলেও অ্যাটলিস্ট অন্য কারো তো না, তাই না? সে যে সিঙ্গেল, তুই এত শিওর হয়ে কীভাবে বলছিস? জিজ্ঞেস করল দিদার। আলবৎ শিওর, আমি 100% শিওর। তার আইডি, ইনস্টাগ্রামে আমি চিরুনি তল্লাশি চালিয়েছি বস। কারোর সাথে যদি ইন্টু পিন্টু থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বার করতাম। গোয়েন্দা টিমে নাম লিখিয়েছিস নাকি? বিরক্ত হয়ে বলল আশিক। ধুর না, ক্রাশগুলোর জন্য একটু গোয়েন্দাগিরি করা লাগে, বুঝেছিস? এ পর্যায়ে অর্ষা বলল, ক্রাশ হচ্ছে অদৃশ্য একটা ফালতু খাবার, খুবই বাজে। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। দিদার আর আশিক বাদে বাকিরা হেসে ওঠে। রেশমি অর্ষার কাঁধ জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আমাদের বোকারানি, পড়াশোনাটা না তুমিই করো কেমন? না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দেবে বলো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না সোনা, আহিলের ভাইয়ের বিষয়টা আমরা দেখে নেব। জুঁই আর লামিয়া মুখ টিপে হাসে। অর্ষা বলে, তাই বলে একটা ছেলেকে নিয়ে তোরা 3 জন টানাটানি করবি? জুঁই বলল, হ্যাঁ করব, প্রয়োজনে আমরা সতীন হব। ছেলেদের তো 4 বিয়ে জায়েজ, 4 নাম্বার সতীন হিসেবে না হয় তোকেই নেব। কি বলিস সবাই? বাকিরা এবার হো হো করে হাসতে শুরু করে।
অর্ষার এসব কথাবার্তা একদম ভালো লাগে না, তবুও সে কাউকে কিছু বলল না। দিদার হাসতে হাসতে বলে, এমন সুযোগ পেলে যে কোনো ছেলে খুশিতে নাচবে, 4টা বউ পাবে, আহা, তার তো সোনাই মোড়ানো কপাল। তোরা যে উনাকে নিয়ে এসব বলিস, আহিল শুনলে কি ভাববে বলতো, বলল অর্ষা। লামিয়া ভেংচি কেটে বলল, ধুর, কি বলবে আবার? আমরা কি ওর ভাইকে কিডন্যাপ করবো নাকি? আর যদি রাগ করে তাহলে তুই তো আছিসই, ওকে বুঝিয়ে বলবি, রাগ ভাঙাবি, বুঝেছিস জানেমান? অর্ষা বলার মতো কোনো কথা খুঁজে পেল না আর। ড্রামা কুইনদের ড্রামা দেখে করুণ চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। আহনাব বাড়িতে ফিরে দেখে আহিল বাদে সবাই ঘুম থেকে উঠে গেছে। মেহমান যারা ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ, সবাই এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আহনাব ওদেরকে গাড়িতে তুলে দিয়ে খেতে বসে। আমিনা বেগম খাবার বেড়ে দিচ্ছিলেন। আহনাব জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না, তোর জন্যই অপেক্ষা করছিলাম, কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, তুমিও বসো। আহিল ঘুম থেকে ওঠেনি এখনো? না। আচ্ছা থাক, আর একটু ঘুমাক। খেতে খেতে আফরিনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন আমেনা বেগম। আহনাব শুধু নিশ্চুপ হয়ে শুনছিল। এক পর্যায়ে আহনা বেগম প্রায় চেঁচিয়েই বললেন, তোর হাতে কি হয়েছে বাবু? আহনাব কিছুটা বিব্রত বোধ করে। তার বর্তমান বয়স এখন 27। এই বয়সে মা তাকে বাবু বলে ডাকে, এমনকি বাইরের মানুষের সামনেও। এজন্য মাঝে মাঝেই তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে এখন কেউ নেই, সে আর মা ছাড়া। অস্বস্তি লাগার কারণ হচ্ছে হাতে থাকা নখের আঁচড়। সে মাকে কি বলবে? আহনাফকে নিস্তব্ধ দেখে আমেনা বেগম আরও উতলা হয়ে ওঠেন। বিমর্ষ হয়ে বলেন, বল না বাবু, কি হয়েছে? কিছু হয়নি মা, কিভাবে যেন কেটে গেছে। তিনি এবার চেয়ার ছেড়ে উঠে আসেন। আহনাফের হাত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। আতঙ্কিত স্বরে বলেন, এ তো খামচি মনে হচ্ছে। এই যে 5টা নখের দাগই স্পষ্ট। বাবু, সত্যি করে বলতো, আসল ঘটনা কি? আহনাফ পড়ে গেছে বিপাকে। সে মাকে কি বলবে? আহিলের বান্ধবী খামচি দিয়েছে? ইস, একটা মেয়ে তাকে খামচি দিয়েছে, এটা সে মাকে কি করে বলবে? আর মাই কি ভাববে, কিভাবে নেবে বিষয়টা? আমেনা বেগমও কম যান না। তিনি দুশ্চিন্ত চিত্তে এক পলকে তাকিয়ে আহনাফের মুখাবয়ব লক্ষ্য করছেন। এক সময় গম্ভীর কণ্ঠে বললেন, বাবু, তুই কি প্রেম করছিস? আহনাফ নিশ্চুপে তখনও খাবার খাচ্ছিল। মায়ের এহেন প্রশ্নে নাক মুখ দিয়ে খাবার বের হওয়ার জোগাড়। সে কাশতে শুরু করে। আমেনা বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে আহনাফের পিঠে হাত বুলাতে শুরু করেন। পানি পান করে আহনাফ কিছুটা ধাতস্থ হয়। নাক মুখ গলা বুক জ্বলছে। সে তো মায়ের সাথে এত ফ্রি নয়। শুধু মা কেন, কারোর সাথেই সে এত ফ্রি নয়। সেখানে অবলীলায় মায়ের সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলাটা তার দিক থেকে সমুচিত নয়। মাও তো নাছোড়বান্দা। তিনি ফের বললেন, বল না বাবু, তুই প্রেম করছিস? আহনাফ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, না মা, এখন কি আমার রিলেশন করার বয়স আছে? এভাবে বলছিস কেন? আমার ছেলে কি বুড়ো হয়ে গেছে? না হোক, তবে আমার মনে হয় এখন আর আমার এসব রিলেশন করার সময় নেই। আর সঠিক সময় এলে বিয়ে করব বলেছি তো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে কোন মেয়ে খামচি দিয়েছে? বিরক্তের মাত্রা বাড়ছে আহনাফের। সব রাগ গিয়ে পড়ছে ওই মেয়ের উপর। মান ইজ্জত আর কিচ্ছু বাকি রাখলো না। সে সম্পূর্ণ খাবার না খেয়েই নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলের মতিগতি মনোভাব কোনোটাই আমেনা বেগম ঠিক বুঝতে পারছেন না। কলেজ থেকে বাড়িতে ফিরে জামা কাপড় পাল্টাচ্ছিল অর্ষা। তখন ঘরের দরজায় টোকা পড়ে। অর্ষা ভেতর থেকেই জিজ্ঞেস করে, কে? আমি, দরজা খোল। দরজার অপর প্রান্ত থেকে বলল কুসুম। অর্ষা তড়ি ঘড়ি করে জামা কাপড় পাল্টে দরজা খুলে দেয়। কুসুম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? কাপড় পাল্টাচ্ছিলাম ভাবি। কুসুম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তোর শাড়িটা দে। অর্ষা অবাক হয়। তার নিজের শাড়ি তো দূরে থাক, বাড়িতে পরার জন্য 3 সেট 3 পিস ছাড়া আর কোনো জামা কাপড় নেই। উঠিয়ে রাখার মধ্যে রয়েছে একটা বোরকা আর 2টো ভালো জামার সেট। ভাবি তাহলে শাড়ি চাচ্ছে কিভাবে? অর্ষাকে নির্বাক নিস্তব্ধ দেখে কুসুম ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ শাড়িটা দে। কোন শাড়ি ভাবি? আমার তো কোনো শাড়ি নেই। গতকাল রাতে যেই শাড়িটা পরে এসেছিলি সেটাই আমায় এখন দিয়ে দিবি। আমার শাড়িটা তো ছিঁড়েই ফেললি পোড়ামুখী।
অর্ষার মন খারাপ হয় ভীষণ। ভাবি শাড়িটা যখন চেয়েছে তখন সে নিশ্চয়ই দেবে, কিন্তু একটু ভালোভাবে কি চাওয়া যায়নি? মা মারা যাওয়ার আগে তার সঙ্গে ভাবির সম্পর্ক ছিল আপন বোনের মতো। কেউ বুঝতই না তারা ভাবি ননদ। আর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবির আমূল পরিবর্তন চলে আসে। বুক চিরে তার দীর্ঘকায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মায়ের রেখে যাওয়া পুরনো আমলের আলমারির তাক থেকে শাড়িটা বের করে আনে সে। কুসুম শাড়িটা প্রায় ছিনিয়েই নিল। যাওয়ার আগে বলে গেল, আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, ঘরে খাওয়ার কিছু নেই, রান্না করে রাখিস, ওখান থেকে এক জায়গায় যাব, আসতে দেরি হবে আমার। অর্ষার এবার প্রচণ্ড কান্না পাচ্ছে। সকাল থেকে এখনো পর্যন্ত সে তেমন কিছুই খায়নি। ভেবেছিল বাড়িতে ফিরে দুটো ভাত খাবে, সেই সৌভাগ্যটাও তার নেই। আগে রান্না করতে হবে, তারপর খেতে হবে। পেটটা খিদেই চৌচির হয়ে যাচ্ছে। সে খিদেই ঢকঢক করে 2 গ্লাস পানি পেটের ভিতর চালান দিয়ে দিল। এতে অল্প সময়ের জন্য হলেও যদি পেটটাকে একটু মানানো যায়। তবে পেটের চাহিদা মিলল না। সে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। শরীর হাত পা দুর্বল হয়ে যাচ্ছিল। তবুও সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেই সময়ে উঠোন থেকে আহিলের কণ্ঠস্বর ভেসে আসে, অর্ষা আছিস? অর্ষা দৌড়ে বাইরে আসে। আহিলকে দেখে ভীষণ খুশিও হয়। তবে আহিলকে দেখাচ্ছিল মনমরা। সে এখনও আফরিনের শোক কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা প্রায় হেসেই বলল, কিরে, তোর এই অবস্থা কেন? তুই ফ্রি আছিস? আমার কিছু ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে আসি। আহিলকে সে প্রত্যাখ্যান করতে পারল না। বলল, 5 মিনিট বস, আমি বোরখা পরে আসি। বারান্দা থেকে একটা চেয়ার উঠানে দিয়ে সে আবার ঘরে চলে যায়। আহিল মনমরা হয়ে চেয়ারে বসে থাকে। আকাশে ভীষণ মেঘ করেছে। সন্ধ্যার অন্ধকার আর আকাশের ঘন কালো মেঘ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একটু বাদেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। কেয়া বসের থেকে ছুটি নিয়েছে। বৃষ্টি একবার আরম্ভ হলে গাড়ি পাওয়া মুশকিল, বাড়ি ফিরতেও সমস্যা হবে। কেয়া বাড়ি ফেরার জন্য সব কিছু গোছগাছ করছিল। তখন শোরুমের মালিক এসে জিজ্ঞেস করে, রেডি হয়ে গেছো? কেয়া মুচকি হেসে বলল, জি বস, একটু পরে যাও, একটা কাস্টমার এসেছে, দেখো সে কি কি নেবে। কেয়া অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আচ্ছা। তার কাজই তো এটা। সেখানে ইচ্ছা আর অনিচ্ছার কি আছে? সে কসমেটিক্সের সাইডে যায়। এক সুদর্শন ছেলে ফোনে কারোর সাথে কথা বলছে। কেয়া শুধু এইটুকুই শুনল, চিন্তা করিস না, তোর দেওয়া লিস্ট দেখেই সব নেব। হ্যাঁ ঠিক আছে। কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল কেয়া। ফোন রাখতেই সে সুমিষ্ট হাসি প্রদান করে বলল, কি নেবেন স্যার? আহনাফ পেছনে ফিরে কেয়াকে দেখে চমকে যায়। সেই সাথে মনে মনে একটু খুশিও হয়। সেদিন অর্ষাকে বাঁচানোর জন্য অকারণেই মেয়েটাকে তার ভালো লাগে। সে মৃদু হেসে ফোন থেকে লিস্ট বের করে বলল, লিস্টের সব কিছু। কেয়া লিস্ট থেকে একে একে সব কিছু বের করছিল। এর মাঝে বৃষ্টিও শুরু হয়ে যায়। সব কিছু বের করা শেষ হলে কৌতূহলবশত কেয়া জিজ্ঞেস করে, এত কিছু কার জন্য? আমার বোনের জন্য। কেয়া হেসে বলে, লাকি সিস্টার। প্রত্যুত্তরে আহনাফও একটু হাসল। সব কসমেটিক্স প্যাক করে কেয়া বলল, পেমেন্টটা সামনে করে দিন স্যার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আবার আসবেন ইনশাআল্লাহ। আহনাফ কাউন্টার সেন্টারে যাওয়ার পর কেয়াও বসকে বলে সব থেকে বেরিয়ে যায়। তবে লাভের লাভ কিছুই হয় না। বাইরে একটা গাড়িও নেই। সে ছাতা নিয়ে অসহায় দৃষ্টিতে গাড়ির জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। আহনাফ পেমেন্ট করে বের হয়ে কেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, যাননি এখনও? কেয়া চিন্তিত স্বরে বলল, গাড়ি পাচ্ছি না। আহনাফ দোটানায় পড়ে তাকিয়ে রইল। সে তো কেয়াকে তেমনভাবে চেনেও না, আর কেয়াও তাকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত হয়ে লিফট দেওয়ার প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে? যদি বিষয়টা অন্যভাবে নেয়? দোনোমনো করে অবশেষে বলেই ফেলল, আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। কেয়া সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। কেয়ার চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ বলল, আমরা কোনো না কোনোভাবে কিন্তু পরিচিত। কেয়া ভারী অবাক হয়ে তাকায়। জিজ্ঞেস করে, কিভাবে? আহিল নামে কাউকে চেনেন? হ্যাঁ, অর্ষার ক্লাসমেট। আহনাফ মনে মনে বলল, ও আচ্ছা, মেয়েটার নাম তাহলে অর্ষা। কিন্তু মুখে বলল, আমি আহিলের বড় ভাই। কেয়া এবার খুশি হয়। বিপদের সময় তো কাউকে পাওয়া গেল। সে হেসে বলল, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো, চলুন তবে। দুজনে গিয়ে গাড়িতে ওঠে।
ইন্ট্রোভার্ট হওয়ার দরুন আহনাফ বরাবরের মতো চুপ থাকে। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেয়াও চুপচাপ বসে থাকে। বাড়ির সামনে গিয়ে কেয়া বলে, ভেতরে আসুন, চা খেয়ে যান, আজ নয় অন্য একদিন। শিওর? ইনশাল্লাহ। কেয়া হেসে বলল, ঠিক আছে। এরপর সে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয়। আহনাফ জানালার কাঁচ নামায়। কেয়া বাড়ির মূল ফটকের সামনে গিয়ে কেয়া স্তব্ধ হয়ে যায়। আহনাফও সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষাকে বৃষ্টির মধ্যে উঠানে দাঁড় করিয়ে কুসুম বারান্দায় দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে পেটাচ্ছে, আর অর্ষা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তেই জল শক্ত হয়ে ওঠে তার। তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে। ইতিমধ্যে কেয়া দৌড়ে ভেতরে গেছে। কেয়ার সাথে আহনাফও দৌড়ে ভেতরে যায়। কেয়া কুসুমের থেকে লাঠিটা নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। অর্ষা সচ্ছে না দেখে আহনাফ ক্ষোভে ওর দু বাহু ঝাঁকিয়ে বলে, সত্যিই পাগল তুমি? এভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? পরক্ষণেই সে টের পায় অর্ষার গায়ের তাপমাত্রা অনেক বেশি, শরীর নিস্তেজ হয়ে আসছে। সে আচমকা অর্ষাকে এক হাতে জড়িয়ে কেয়াকে বলে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। আপনি কি মানুষ? মানুষ হয়ে কোনো মানুষকে কেউ এমনভাবে অত্যাচার করতে পারে? আহনাফ রেগে কথাগুলো বলল কুসুমের উদ্দেশ্যে। কুসুম এতক্ষণ কেয়ার সাথে ধস্তাধস্তি করছিল। আহনাফের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনি কে? আপনার সাহস হয় কিভাবে আমার বাসায় এসে আমাকে কথা শোনানোর? আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি যে আর কি করতে পারি আর পারবো সেটাও আপনি কল্পনা করতে পারবেন না। হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। কেয়া এবার আহনাফের কাছে এসে বলে, প্লিজ এখানে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। আহনাফও তাই করল। অর্ষাকে পাঁজাকোলা করে গাড়ির কাছে নিয়ে যায়। কেয়া যাওয়ার পূর্বেই কুসুম ওর হাত খপ করে ধরে ফেলে বলে, এই অসভ্য ছেলেটা কে? ওর সাথে তোর কিসের সম্পর্ক? কেয়া বিরক্ত হয়ে বলল, না জেনে কোনো কথা বলো না তো আপু, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হাত ছাড়ো। কুসুম হাত ছাড়ে না, চোখ রাঙিয়ে বলে, তুই এক পাও বাড়ির বাইরে যাবি না, চুপচাপ ঘরে যা। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই থাকতে পারে আপু, কিন্তু আমার মধ্যে আছে, বলে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে কেয়াও গিয়ে গাড়িতে উঠে বসে। এমনিতে কোনো ফার্মেসিতে না নিয়ে অর্ষাকে হাসপাতালে নিয়ে যায় আহনাফ। এখানে ওর পরিচিত ডাক্তার রয়েছে। অর্ষাকে বেডে শুইয়ে দিয়ে সে নার্সকে বলে, ওর গায়ের জামাকাপড় ভেজা, জামাকাপড়গুলো পাল্টে হাসপাতালের পোশাক পরিয়ে দিন। জি আচ্ছা, বলল নার্স। আহনাফ গেল ডাক্তারের কাছে, আর কেয়া বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে অর্ষাকে দেখে যায়। গায়ে প্রচণ্ড জ্বর। আহনাফকে সে জানিয়েছে সমস্যা না থাকলে আজ রাতটা যেন অর্ষাকে হাসপাতালেই রাখে, রাতে জ্বর আবার বাড়তে পারে। আহনাফ কেয়ার সাথে কথা বলে রাজি হয়েছে। অর্ষার চোখের দৃষ্টি ঝাপসা, এলোমেলো। তার মনে হচ্ছে এখনও ভাবি তাকে প্রহার করছে। ঠিক কী হয়েছিল সমস্ত ঘটনা সে জ্বরের ঘোরে পুনরায় স্মরণ করে। রেডি হয়ে আহিলের সঙ্গে বের হয়েছিল অর্ষা। আহিলের মন তখনও খারাপ। সে অর্ষাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। আহিলকে এভাবে চুপচাপ দেখে অর্ষা হেসে বলে, ব্রেকআপ হলেও তো কেউ এমন করে না রে। আহিল এক পলক অর্ষার দিকে তাকিয়ে বলে, তুই আমার কষ্ট বুঝবি না, আপুকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আপুর কাছে যা, কয়েকদিন বেরিয়ে আয়, পরীক্ষার পর যাব। আর শোন, সরি দোস্ত। অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, সরি কেন? কালকে কথা দিয়েও তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারিনি। ধুর, প্যারা নিস না। তুই ঠিক মতো বাড়িতে যেতে পেরেছিলি তো? বেঠিকভাবে গেলে কি এখন তোর সামনে বসে থাকতে পারতাম? আহিল হেসে ফেলে। জিজ্ঞেস করে, এখন কি খাবি বল? কিছু খাবো না বললেই হলো? চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাবার অর্ডার দিচ্ছি, চুপচাপ খাবি। খাবার অর্ডার দিয়ে আহিল বলে, তুই আজ সকালে আমায় ডাকতে যাসনি কেন? গেছিলাম, তুই ঘুমিয়েছিলি, তাই আর ডাকিনি। তাহলে কি তুই কলেজও যাসনি? গেছিলাম তো। টাকা পেলি কোথায়? তোর ভাইয়া দিয়ে এসেছে। আহিল অবাক হয়ে বলে, সত্যি? বিশ্বাসই হচ্ছে না। কেন? উনি মানুষটা ভালো। আহিল ভাব নিয়ে বলে, ভাই টাকার দেখতে হবে তো, ঢং। দুজনে খেতে খেতে আরও অনেক গল্প করে।
গতকাল রাত থেকে আহিরের যেই পরিমাণ মন খারাপ কষ্টটা ছিল তা এখন ভ্যানিশ হয়ে গেছে। অর্ষার সাথে থাকলে তার প্রতিটা মুহূর্ত ভালো কাটে, নিজেকে সুখী সুখী মনে হয়। ভাগ্যিস অর্ষাকে সে বন্ধু হিসেবে পেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে অর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিল নিজের বাসায় চলে যায়। অর্ষার আগেই কুসুম বাড়িতে চলে এসেছে। অর্ষা ভেবেছিল ভাবির ফিরতে বোধহয় রাত হবে, কিন্তু সন্ধ্যার আগেই ভাবি ফিরে এসেছে। বাইরে তখন ভীষণ মেঘ, তার চেয়েও অন্ধকার দেখাচ্ছিল ভাবির মুখ। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি? অর্ষা ভয়ে ভয়ে বলে, একটু বাইরে গেছিলাম। ভাবি বসা থেকে উঠে আসে, চোখের পলকে চড় বসায় অর্ষার গালে, হিড় হিড় করে টানতে টানতে উঠোনে নিয়ে আসে। বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে লাঠি দিয়ে এলো পাথাড়ি মারতে শুরু করে। 2 বছরের তিয়াস কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসেছিল। মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ফুপিতে মেলো না মা, ফুপি ব্যথা পাবে, ফুপি কত পারতে। তিয়াসের কথাও যেন কুসুমের কর্ণকুহর অবধি পৌঁছালো না। তিয়াসকে তার নজর এলো তখন, যখন ছোট্ট তিয়াসও বৃষ্টির মধ্যে উঠানে নেমে অর্ষার পা জড়িয়ে ধরে কাঁদছিল। কুসুমের রাগ বেড়ে যায়। তিয়াসকে কোলে নিয়ে ঘরে আটকে রেখে আবারও এসে অর্ষাকে মারতে শুরু করে আর বলে, তোকে বলেছিলাম রান্না করতে, তুই রান্না না করে বাইরে বাইরে ঘুরে বেড়াস। এখন আমি কি খাবো বল? আর কত জ্বালাবি তুই আমায়? ভাবির কথা অর্ষার কানে যাচ্ছিল না। তার কানে বৃষ্টির ঝুমঝুম শব্দের সঙ্গে তিয়াসের চিৎকার করা কান্নার শব্দ ভেসে আসছিল। সে অনুনয় বিনয় করে ভাবিকে বলছিল, তিয়াসকে আগে থামাও ভাবি, ও একা ঘরে ভয় পাচ্ছে। কুসুমের নির্যাতন কমে না। সে কাট কাট গলায় বলে, আমার ছেলেকে নিয়ে তোর এত ভাবতে হবে না, অলক্ষ্মী কোথাকার। তিয়াসের কান্নার শব্দ ফের শুনেই অর্ষার চেতনা ফিরে আসে। সে চিৎকার করে ওঠে, মাথা ব্যথায় যন্ত্রণা হচ্ছে খুব। নার্সও ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, উঠবেন না, শুয়ে থাকুন। ধীরে ধীরে অর্ষা পুনরায় ঘুমে তলিয়ে যায়। হাসপাতালে বিল মিটিয়ে দিয়ে আহনাফ কেয়ার পাশে এসে দূরত্ব বজায় রেখে বসে। কেয়া তখন কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করেছিল। আহনাফ কেশে গলা পরিষ্কার করে বলল, শুনছেন? কেয়া চমকে তাকায়। তার চোখের দৃষ্টি ঘোলাটে, চোখ দুটো লাল হয়ে আছে। জড়ানো গলায় বলল, হ্যাঁ বলুন। আপনাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, ঘুম পেয়েছে? না, চোখ লেগে এসছিল একটু। কফি খাবেন? খাওয়া যায়। আহনাফ আর কেয়া ক্যান্টিনে যায়। দুজনে কফি নিয়ে বসে। কফিতে চুমুক দিয়ে আহনাফ জিজ্ঞেস করে, অর্ষা আপনার কে হয়? সম্পর্কে আমরা বেয়ান হই, মানে আপুর ননদ অর্ষা। মেয়েটা কি পাগল? মাথার কোনো সমস্যা আছে? সে অর্ষাকে যেমনভাবে দেখলো তেমনটাই বলল কেয়াকে। লুকোচুরি স্বভাব তার পছন্দ নয়। তাছাড়া মেয়েটাকে নিয়ে অজান্তেই মনে অনেক কৌতূহলের দানা তৈরি হয়েছে। কেয়া একটু অবাক হয়, বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, এ কথা বলছেন কেন? সুস্থ মস্তিষ্কের মানুষ হলে তো এভাবে এত কঠিন মাইর হজম করার কথা না। এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে মার খাচ্ছিল। ও তো চাইলে সরে যেতে পারত, প্রতিবাদ করতে পারত। তা না করে চুপচাপ মার খাচ্ছিল। এত বোকা কেন এই মেয়ে? কেয়া হতাশ দীর্ঘশ্বাস নিয়ে বলে, অর্ষা পাগল নয়, সুস্থই, তবে অনেকটা সহজ সরল। মার না খেয়ে কোথায় যাবে বলেন? দিন শেষে তো বাড়িতেই ফিরতে হবে। আপু ছেড়ে দেবে তখন ওকে? ওর মা মারা যাওয়ার পর থেকে বকা মায়ের খাবারের মতোই ডেইলি রুটিন হয়ে গেছে ওর। কখনো তো 3 বেলা খাওয়াও ঠিক মতো হয় না, তবে নিয়ম করে প্রতিদিন বকা মায়ের খেতেই হয়। এই তিক্ত সত্য আর রুটিন যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে চুপচাপি মার খায় আর নীরবে কাঁদে। আহনাফের ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মা যে সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সে উপলব্ধি করতে পারছে। যার বাবা মা নেই সেই বোঝে বাস্তবতার আড়ালে চাপা পড়ে কিভাবে পিষ্ট হতে হয় প্রতিনিয়ত। অর্ষার জায়গায় আফরিনের কথা ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার। অসহনীয় যন্ত্রণা হয়। অর্ষার প্রতি থাকা তার ভুল মনোভাবও বদলায়। নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করে, ওর ভাই কিছু বলে না? কেয়া তাচ্ছিল্য করে হাসে, শ্লেষের সুরে বলে, কি বলবে? দুলাভাই নিজেও তো মারধর করে, বইয়ের কথাই চলে। কিছু মনে করবেন না, একটা কথা বলি। ওরা আপন ভাই বোন তো? হ্যাঁ। আহনাফ এবার অবাক না হয়ে পারল না। আপন ভাই হয়েও এমন আচরণ, এত পরিবর্তন বাবা মা না থাকায়? দুজনের কথার মাঝে কেয়ার ফোনটা
বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে কুসুম ফোন করেছে, তাই সে ফোন রিসিভ করে না। আহনাফ অনধিকার চর্চার বসে জিজ্ঞেস করেই বসলো, কে ফোন করেছে? আপু। রিসিভ করুন। রিসিভ করলেই বাড়িতে যেতে বলবে, তবুও দেখুন কি বলে। প্রথম কল কেটে যাওয়ার পর দ্বিতীয় কল রিসিভ করে কেয়া। কুসুম বলে, তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখনই বাসায় আসবি। পরে আসবো, আমি এখনই আসতে বলছি কেয়া। কেয়া রাগে ফোন কেটে দিল। আহনাফ বলল, আপনি বরং বাড়ি চলে যান। অসম্ভব, অর্ষাকে রেখে আমি যাব না। আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি ক্লান্ত, চোখে অজস্র ঘুম। আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। অর্ষার জন্য নার্স আছে, আর প্রয়োজনে আমি থাকবো। আপনি বাসায় যান। কেয়া প্রথম প্রথম বারণ করলেও পরবর্তীতে আহনাফের জোরাজুরির কাছে হার মানে। সত্যি বলতে সে আসলেই অনেক ক্লান্ত। ঘুমের জন্য চোখ মেলে তাকিয়ে থাকতেও সমস্যা আর কষ্ট হচ্ছিল। আহনাফ বলল, বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? না, বৃষ্টি তো নেই, একাই যেতে পারবো। আপনি কিন্তু প্লিজ রাতে হাসপাতালেই থাকবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমায় ফোন করবেন। অবশ্যই, আপনি চিন্তা করবেন না। অর্ষাকে একবার দেখে কেয়া বাড়িতে ফিরে আসে গম্ভীর মুখে, বোনের দিকে ফিরেও তাকায় না। এতে অবশ্য কুসুমের কিছুই যায় আসে না। সে কেয়াকে শাসিয়ে বলে, তোর দুলাভাই বাসায় আসলে ওকে কিছু বলবি না। অর্ষার কথা জিজ্ঞেস করলে বলবি খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেয়া ঘৃণার দৃষ্টিতে তাকায়। কুসুম সেই দৃষ্টি উপেক্ষা করে কঠোর হয়ে বলে, যা বললাম তা যেন মনে থাকে। কেয়া চলে যাওয়ার পর আহনাফ ভাবে কি করবে, কেবিনে যাবে নাকি বাইরে বসে থাকবে। তার আগে পরনের ভেজা জামা কাপড়গুলো বদলানো দরকার। গাড়িতে এক্সট্রা টি শার্ট আর ট্রাউজার থাকার কথা, থাকলে তো ভালোই, নতুবা সারা রাত এই ভেজা কাপড়েই থাকতে হবে। সে গাড়িতে খুঁজে টি শার্ট আর ট্রাউজার পেয়ে যায়। ভাগ্য ভালো ছিল বলা যায়। গাড়িতে বসেই জামা কাপড় পাল্টে আবার ফিরে আসে। ওয়েটিং রুমে বসে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করে চুপচাপ। বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থেকে এবার সে কেবিনে যায়। অর্ষা ঘুমিয়ে রয়েছে, নার্স নেই এখন। সে একা একা কী করবে বুঝতে পারছে না। পরক্ষণে মনে হলো ছোট থেকে বই পড়ুয়া হওয়ার সুবাদে গাড়িতেও সে বই রাখে। আজ রাতটা না হয় বই পড়েই কাটিয়ে দেবে। সে বাইরে যায় বই আনতে। তখন আমেনা বেগমের ফোন আসে। সে গাড়ি থেকে বই নিয়ে ফেরার পথে মাকে কল ব্যাক করে। আমিনা বেগম অস্থির হয়ে বলেন, কত রাত হয়ে গেছে বাবু, তুই বাড়ি ফিরবি কখন? আজ অস্বস্তি ফিল করার বদলে হাসলো আহনাফ। বলল, আজ বাড়িতে ফিরবো না মা। কেন? কোথায় আছিস তুই? সে মাকে সত্যিটা বলল না। হাসপাতালে আছে বললে হাজারটা প্রশ্ন করবে, তাই বলল এক বন্ধুর বাসায়। হঠাৎ তোর বন্ধুর বাসায় কি? আগে তো বলিসনি। আগে ভাবিনি যে রাতে থাকবো। এটা কেমন কথা? তুই বললি আফরিনের জন্য কসমেটিক্স কিনতে যাবি, এখন বলছিস বন্ধুর বাসায়। ঘটনাটা কি? বাবু সত্যি করে বল না, তুই লুকিয়ে প্রেম করছিস? আহনাফ শব্দ করে হেসে বলে, তুমি পাগল হয়ে গেছো মা। তোমাকে না বললাম এখন আর আমার প্রেম করার বয়স নেই। কাল সকালে আফরিনকে কসমেটিক্সগুলো দিয়ে তারপর বাড়িতে ফিরবো। তুমি খেয়ে নিও, রাখছি এখন আমি। কেবিনের সামনে এসে কল কাটে আহনাফ। ভেতরে এসে দেখে অর্ষা ঘুমের ঘোরে কাঁদছে আর আবোল তাবোল কিছু বলছে। সে ফোন পকেটে রেখে ব্যস্ত হয়ে এগিয়ে যায়। অর্ষার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে কি বলছে, তবে কথাগুলো জড়ানো এবং অস্পষ্ট হওয়ায় সে কিছুই বুঝতে পারে না। কপালে হাত দিয়ে দেখে জ্বর আরও বেড়েছে। ডাক্তারকে খবর দিয়ে আনে। তখন ডাক্তার নার্সকে বলে ঘুম থেকে উঠে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। আহনাফ এক কিনারে চুপচাপ বসে থাকে। নার্স জোর করে অল্প একটু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এরপর অর্ষা আবার ঘুমিয়ে পড়ে। নার্স চলে যাওয়ার পর চেয়ার নিয়ে অর্ষার মাথার কাছে বসে আহনাফ। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বই পড়ায় মন দেয়। অর্ষার হাত কাঁপছিল। সে আর চোখে খেয়াল করে শুধু হাত নয়, শরীরও কাঁপছে। সে অর্ষার বাম হাতটা আলতো করে ধরতেই অর্ষা হাত চেপে ধরে শক্ত করে। আহনাফ নার্সকে ডেকে বলে আরও কম্বল আনিয়ে ওর গায়ে দিয়ে দিতে। নার্স এসে কম্বল দিয়ে যায়। অর্ষার হাতের মুঠোয় তখনও আহনাফের হাত। অর্ষা জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে বাবা মা বলে কাঁদছে। আহনাফের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়েটার জন্য তার মনে মায়ার সঞ্চার হতে শুরু করে ধীরে ধীরে। কেবিন দোতলায় হওয়ার সুবাদে এক ফালি রোদ্দুর এসে ঝাঁপিয়ে পড়ল অর্ষার চোখে মুখে। সে বন্ধ চোখ মুচকে ফেলে, পিট পিট করে চোখ মেলে তাকায়।
কোথায় আছে বোঝার চেষ্টা করে কিছুক্ষণ, শোয়া থেকে উঠে বসে চারপাশে তাকিয়ে বুঝতে পারে হাসপাতালে রয়েছে। মাথার মধ্যে এখনও ঝিমঝিম করছে। হাতের উপর লেপ্টে থাকা রোদ্দুর দেখতে পায় মারের দাগগুলো। কষ্টের মাঝেও সে হেসে ফেলে। তুমি উঠে গেছো? ভেতরে আস্তে আস্তে বলল আহনাফ। আহনাফের উপস্থিতি অর্ষাকে বিস্মিত করে। চোখের পলকেই গতকালের দৃশ্যপট চোখের পাতায় ভেসে ওঠে। তবে সকালেও যে লোকটাকে সে এখানে পাবে সেটা আশা করেনি। অথচ অর্ষা জানলই না লোকটা শুধু সকালেই নয়, বরং সারা রাত জেগে হাসপাতালেই ছিল। সে দৃষ্টি নত করে বলল, শরীর এখন কেমন? পাশের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল আহনাফ। অর্ষা এবারও ছোট উত্তরে বলল, ভালো। সম্পূর্ণ ভালো নয়, শরীরে জ্বর নেই, তবে শরীর কিন্তু দুর্বল। বাড়িতে ফিরে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, সময় মতো ওষুধও খাবে। জি আচ্ছা। আহনাফ ভালো মতো খেয়াল করে দেখল অর্ষা তার দিকে তাকাচ্ছে না, নিজের হাতের দিকে দৃষ্টি রেখে কথা বলছে। কথা বলতে অস্বস্তি বোধ করছে নাকি মেয়েটা এমনই? তার চিন্তা ভাবনা শেষ হওয়ার পূর্বেই অর্ষা জিজ্ঞেস করল, কে আপু কোথায়? সম্ভবত শোরুমে, সকালে তোমায় দেখতে এসেছিল। কয়টা বাজে এখন? আহনাফ হাত ঘড়িতে সময় দেখে বলল, 9:40। বাড়ি ফিরতে হবে, কলেজে যেতে হবে। আহনাফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, একদিন কলেজে না গেলে কিছু হবে না। আজ যাওয়ার প্রয়োজন নেই, আজকের দিনটা রেস্ট নাও। চাইলে তুমি হাসপাতালেই রেস্ট নিতে পারো, বাড়িতে তো মনে হয় না রেস্ট নেওয়ার সুযোগ হবে। অর্ষা উত্তর করল না, চুপ করে রইল। আহনাফ নিজেই জিজ্ঞেস করল, থাকবে এখানে? না। ঠিক আছে, তুমি নিজের জামা কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি হাসপাতালের বাকি বিল মিটিয়ে আসছি। অর্ষা কিছু বলল না। আহনাফও উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে যায়। 9:25 থেকে আহিল বাড়ির সামনে অপেক্ষা করছি। অর্ষার এতক্ষণে চলে আসার কথা, লেট করছে কেন? আর অপেক্ষা না করে সে নিজেই অর্ষার বাড়িতে চলে যায়। তিয়াস বারান্দায় বসে খেলছিল। আহিলকে দেখে সে দুহাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। আহিল হেসে ওকে কোলে নেয়, জিজ্ঞেস করে, কেমন আছো চাচ্চু? তিয়াস কিছু না বলে আহিলের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তার মন খারাপ বোঝা যাচ্ছে। আহিল তিয়াসের পিঠে হাত বুলিয়ে বলে, বাবার মন খারাপ? তিয়াস নীরব নির্বিকার। আহিলের কণ্ঠস্বর শুনে কুসুম ঘর থেকে বের হয়। আহিল মনে মনে প্রচণ্ড রকম ঘৃণা করে কুসুমকে। কুসুম যে বোঝে না তা নয়, আহিলের চোখের দৃষ্টিই বলে দেয় সে কুসুমকে কতটা ঘৃণা করে। শুধুমাত্র অর্ষার জন্যই সে সবসময় কুসুমের সঙ্গে ভদ্রতা দেখিয়ে নম্রভাবে কথা বলে। আহিল জিজ্ঞেস করে, অর্ষা কোথায় ভাবি? কুসুমের চোখ মুখ অন্ধকার। সে আহিলের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, আবার না বলেও উপায় নেই, তাই গম্ভীর হয়ে বলল, জানি না। আহিল বোঝে এই জানিনার পেছনেও কুসুম সব জানে, তবে সে আহিলকে কিছু বলবে না, তাই সে কুসুমকেও ঘাঁটায় না। তিয়াসকে কুসুমের কোলে দিয়ে বাড়ি থেকে বের হয়ে কেয়াকে ফোন করে। কেয়া তখন কাস্টমার সামলাতে ব্যস্ত, ফোন তোলারও সময় নেই। আহিল ফোনের উপর ফোন করছে বলে কেয়া উপায় না পেয়ে ফোন রিসিভ করে। আহিল সোজাসুজি অর্ষার প্রসঙ্গে চলে যায়, জিজ্ঞেস করে, অর্ষা কোথায় জানো? কেয়া কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকায়, ভাবে আহিলকে সে কী বলবে। সত্যিটা বললে ঝামেলা বাড়বে। সিদ্ধান্ত নিল মিথ্যাই বলবে। তাই সে বলল, অর্ষা আমার সাথে আছে, আজ কলেজে যাবে না। আর শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি, ব্যস্ত আছি এখন। আহিল কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। কেয়ার কথাকে সে ভরসা করেনি, সোজা চলে গেছে ওর শোরুমে। লোকজনের ভিড় তো রয়েছে ঠিক, তবে কোথাও এখানে অর্ষা নেই। আহিলকে দেখে কেয়া থতমত খেয়ে যায়। ওর সহকারী এক মেয়েকে 5 মিনিটের জন্য একটু কাস্টমারদের সময় দিতে বলে সে আহিলের কাছে আসে। আহিল চোখ মুখ শক্ত করে বলে, তুমি আমায় মিথ্যে বললে কেন? কোথায় অর্ষা? কেয়া বুঝে যায় এই পর্যায়ে আহিলকে মিথ্যে বলে আর লাভ নেই। সে কুসুমের অত্যাচার সম্পর্কে সবই জানে, এটুকুই বা লুকিয়ে লাভ কি? সে সব বিস্তারিত বলে আহিলকে। রাগে আহিলের মুখ লাল হয়ে গেছে। সে পারে না শুধু কুসুমকে খুন করে ফেলতে। কেয়ার থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে সে হাসপাতালে চলে আসে।
রিসেপশনে আহনাফের সাথে তার দেখা হয়ে যায়, তবে আহিল অবাক হয় না। কেয়ার কাছে সে বিস্তারিত সবই শুনেছে। এ কথাও সত্য যে ভাইয়ের উপর তার চাপা রাগও রয়েছে। একবারটা কি আহিলকে তার এসব জানানো প্রয়োজন ছিল না? আহিলকে দেখে আহনাফ অবশ্য একটু অবাক হয়, জিজ্ঞেস করে, তুই এখানে? আহিল এই প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, অর্ষা কোথায় ভাইয়া? কেবিন নম্বর 204। আহিল আর কথা না বাড়িয়ে 204 নম্বর রুমে চলে আসে। অর্ষা রেডি হয়ে একপাশে কাত হয়ে শুয়েছিল, তার চোখের পাতা বন্ধ। অর্ষাকে সে কতবার বলেছে তাদের বাড়িতে চলে আসতে, অর্ষা রাজি হয়নি। প্রতিটা দিন ভাই ভাবির অত্যাচার সহ্য করে, এজন্য অর্ষার উপরও তার গোপন ক্ষোভ রয়েছে। অর্ষার শুকিয়ে যাওয়া রোগা রোগা মুখটা দেখে আহিলের রাগ গলে যায়। রাগের স্থান দখল করে নেয় একরাশ মায়া। সে অর্ষার মাথার কাছে বসে, মাথায় হাত রাখতেই অর্ষা চমকে তাকায়। সে ভেবেছিল আহনাফ। আহিলকে দেখে তার ভাবনাকে সে ধিক্কার জানালো বারংবার। শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলল, তুই এখানে কেন? আহিল রাশভারী কণ্ঠে বলল, তোরা সবাই এত স্বার্থপর কেন অর্ষা? আমাকে কেউ তোরা কিছু বলিস না, এমনকি আমার ভাইয়াও আমায় কিছু জানায়নি। পেছন থেকে আহনাফ আহিলের কাঁধে হাত রেখে বলল, আমায় ভুল বুঝিস না। আফরিনের জন্য এমনিতেই তুই ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়েছিস, তাই অত রাতে অর্ষার বিষয়টা তোকে জানিয়ে বাড়তি টেনশন দিতে চাইনি। ভাইয়ের উপর থেকেও আহিলের রাগ কমে যায়। সে ভাইকে জড়িয়ে ধরে বলল, অর্ষাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। আহনাফ ওর পিঠ চাপড়ে মৃদু হেসে বলল, মেনশন নট ব্রো। অর্ষাকে বাড়িতে পৌঁছে দিল আহিল নিজেই। বন্ধুবান্ধব সবাই আহিলের কাছে অর্ষার অসুস্থতার খবর শুনে কলেজ ছুটির পর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। যে যার সামর্থ্য অনুযায়ী অর্ষার জন্য পছন্দের খাবার কিনে এনেছে। অর্ষার এই বন্ধু মহলটাকেও কুসুমের একদম পছন্দ নয়, তবে এখানে ওর কিছু বলারও নেই। ওরা সবাই ভালো ভালো পরিবারের ছেলে মেয়ে। রুহুল আমিনও সাবধান করে দিয়েছে সে যেন ওদের সাথে কখনো খারাপ ব্যবহার না করে। তাই ওরা কখনো বাড়িতে আসলে তিয়াসকে নিয়ে কুসুম দরজা আটকে ঘরে বসে থাকে। সে ওদের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। আজ তিয়াস ঘুমে, তাই কুসুম দরজার ছিটকিনি লাগিয়ে তিয়াসের পাশে শুয়ে পড়ে। লামিয়া অর্ষার পাশে বসে বলে, বোকারানি, হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলি কেন? আশিকও ধমক দিয়ে বলে, বোকার মতো প্রশ্ন করিস কেন? অসুস্থ কি কেউ ইচ্ছে করে হয়? আর কেন হয়েছে তুই জানিস না? জুই বলল, খবরদার আর বৃষ্টিতে ভিজবি না। এভাবে অসুস্থ হয়ে থাকতে ভালো লাগছে? তোকে আর আহিলকে ছাড়া ক্লাসে আমাদের ভালো লাগে না, জানিস না? তোকে যে আমার অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম, তুই তো আজ গেলি না। স্যারকে অ্যাসাইনমেন্ট দেখাতে পারিনি বলে পুরা 45 মিনিট বেটায় আমাদের দাঁড় করিয়ে রাখছে জানিস, মনমরা হয়ে বলল রেশমি। ওর কথায় সবাই হেসে ফেলে। দিদার চিত হয়ে বিছানায় শুয়ে বলে, ভালো হয়েছে, স্যারের জায়গায় আমি হলে তো তোরে কান ধরিয়ে বেঞ্চ এক পায়ে দাঁড় করিয়ে রাখতাম। রেশমি কটমট করে তাকিয়ে বলে, চুপ কর আঙ্কেলের বাচ্চা খবিস, তোর স্যার হওয়ার যোগ্যতা আছে? তুই হবি টোকাই, রাস্তায় রাস্তায় ভাঙা বোতল কাগজে এগুলো টোকাবি। মায়ের কিন্তু মাটিতে পড়বে না চুমকির বাচ্চা। জুই দিদারের হাতে চাপড় দিয়ে নাম সংশোধন করে বলে রেশমি। দিদার জিভ কেটে বলে, ও থুক্কু রেশমি। ওদের কাণ্ড কারখানা দেখে অর্ষা হাসতে হাসতে শেষ। জুই আর অর্ষা শব্দ করে হাসছিল। ওরা হাসলে মনে হয় সাথে বাড়িঘরও কাঁপে। আশিক আহিলের উদ্দেশ্যে বলল, দোস্ত দেখ তো বাইরের কুত্তাগুলো এখন আছে নাকি, ওদের হাসির শব্দে ভয়ে পালাইছে। অর্ষা আর জুই দুজনই আশিকের পিঠে কিল বসালো। আশিক পিঠ বাঁকিয়ে বলল, শালার সত্যি কথা বললেও মাইর খাইতে হয়। আহিল বলল, এই জন্যই তো আমি নীরব দর্শক। দুম করে তখন আহিলের পিঠেও এক কিল পড়ল। আহিল আহত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল, মুখ খুলেই মনে হয় ভুল করলাম। একদম, বলল অর্ষা। জুই তোরে একটু ছুঁই। জুইকে মৃদু ধাক্কা দিয়ে বলল আশিক। জুই তেড়ে এসে মারমুখী হয়ে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবি না, বেয়াদবের বেয়াদব আঙ্কেলের বাচ্চা। আশিক আহত কণ্ঠে বলল, তুই আমাকে আঙ্কেল বললি? গাধা, তোকে আঙ্কেল বলবো কেন? তোর বাবাকে বলেছি। তোর বাবা আমার আঙ্কেল না? তাহলে তুই আঙ্কেলের বাচ্চা না? হ্যাঁ ঠিক, কারেক্ট। রেশমির থেকে এমন উল্টাপাল্টা কথা শিখেছিস বুঝতে পেরেছি, কিন্তু তুই আমাকে বকবি কেন?
100 বার বকবো। তুই আমাকে ফাউল কথা বললি কেন? আজব, এটা একটা বাংলা নাটকের নাম। নায়ক নায়িকা নিশো আর মেহজাবিন। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখিস। তোকে টাচ করতে চাইবো, আমার রুচি এত বাজে না, বুঝেছিস? তোর রুচি সম্পর্কে জানা আছে, বেশি ঘ্যান ঘ্যান না করে রুচির ওষুধ খা যা। আহিল চুপচাপ পাশে দাঁড়িয়ে রয়েছে খেয়াল করে আশিক বলে, আহিল, তোকে কেন লাগছে এত কাহিল? রেশমি দাঁত মুখ খিচিয়ে বলে, তোর উল্টাপাল্টা ছন্দ শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। ছন্দ নয় মূর্খ নারী, কবিতা। কবিতা বলে এগুলোকে। এক একটা লাইন জুড়ে আমি কবিতা বানাবো, বুঝেছিস? তোর সব ফালতু কবিতার জন্য কি করা উচিত জানিস? অবশ্যই অস্কার, নোবেল কিছু তো একটা পাবই আমি। জুতার বাড়ি পাবি শালা। মুখ সামলে কথা বলবি চুমকি। থুক্কু রেশমি। অর্ষা আর আহিল নীরব দর্শক হয়ে ওদের ঝগড়া দেখছিল। ওদের গ্যাংয়ের অদ্ভুত একটা নাম রয়েছে, ওরা দেয়নি অবশ্য, আশেপাশের মানুষেরা রেখেছে, গ্যাঞ্জাম পার্টি। এই কয়েকজন একসাথে হলে ঝগড়া লাগবেই লাগবে, সেটা ক্লাস, ছাদ, বাড়ি কিংবা ওয়াশরুম যেটাই হোক না কেন। এজন্য ওদের দেখলেই লোকে বলবে, ওই তো গ্যাঞ্জাম পার্টি সব একসাথে হয়েছে। প্রথম প্রথম ওরা রেগে গেলেও এখন রাগ করে না। ওনারা তো একদম পারফেক্ট নামই দিয়েছে, শুধু ওরাই বুঝতে একটু দেরি করে ফেলেছে। সন্ধ্যায় একসাথে আহনাফ, আহিল, আমেনা বেগম নাস্তা করতে বসেছে। আহিল খেতে খেতে আমেনা বেগমের উদ্দেশ্যে বলল, মা, একটা কথা বলবো? হ্যাঁ বল, অনুমতি নেওয়ার কি আছে? অর্ষাকে এই বাড়িতে নিয়ে এসো। অ্যাটলিস্ট পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকুক। আমি বললে শুনবে না। তোমার কথা অর্ষা রাখবে। আমেনা বেগম এবং আহনাফ দুজনেই বিস্ময় নিয়ে তাকায় আহিলের দিকে। আহনাফ বলে, ওকে এখানে রাখার কি দরকার? দরকার আছে ভাইয়া। কিছুদিন পর আমাদের এইচএসসি পরীক্ষা। ওর ভাবি ওর উপর অনেক অত্যাচার করে, ওকে দিয়ে অনেক কাজ করায়। আমি যতদূর জানি পরীক্ষার সময় সে আরও জ্বালাবে অর্ষাকে। আর অর্ষা অনেক ভালো ছাত্রী, ও ভালো রেজাল্ট ডিজার্ভ করে। ওর ভাবির জন্য ওর কেরিয়ার নষ্ট হোক, সেটা আমি চাই না।